দর্শক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি চ্যানেল 9 এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকাল। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামির আহমেদ। আপনারা নিশ্চয়ই জানেন যে ঈদের সকালের আয়োজনটা কেমন হয়, তবুও যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের পছন্দের একজন মানুষকে নিয়ে আসার এবং তাদের সঙ্গে তাদের জীবনের গল্পগুলো শোনার। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে ঈদের সকালে উপস্থিত আছেন উপস্থাপক মাহবুব হাসান। ঈদ মোবারক। ঈদ মোবারক। স্বাগত আপনাকে। কেমন আছেন? থ্যাংক ইউ। ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, এবং যখনই আসলে আপনাদের মতো গুণী মানুষের সান্নিধ্যে যাওয়ার সুযোগ আমার হয় তখন আসলে আমার আরো বেশি ভালো লাগে। তো শুরুটাই আমি জানতে চাই যে ঈদটা কেমন কাটে? সংবাদ মাধ্যমে যারা আমরা কাজ করি, আমাদের ঈদ কেমন কাটে এটা তো টেলিভিশন বলে দিবে। টেলিভিশনের সবাই আসলে জানে। বিশেষ করে আমরা মানুষ যখন ছুটিতে থাকে তাদের জন্য আমরা কাজ করি, তার মানে আমাদের তখন ছুটি থাকে না। আমারও তাই, আমি 2 ঈদের মধ্যে একটাতে ছুটি পাই। এবারের ঈদে আমার ছুটি নেই। আচ্ছা, একটা ব্যাপার থাকে যে আমরা যারা উপস্থাপক টেলিভিশনের সামনে কাজ করি, তাদের প্রতিনিয়ত নিজেদেরকে খুব গুছিয়ে রাখতে হয়, সোভারভাবে প্রেজেন্ট করতে হয়। এর জন্য দর্শক মনে করে যে সবসময় হয়তো আমরা ওভাবেই মেকআপ গেটআপে থাকি। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আমি যদি ধরেন নিজেকে গুছিয়ে না রাখি, আমি যেভাবে স্ক্রিনে আসি ঠিক সেটা তো সম্ভব না বাস্তব জীবনে, তারপরেও সবসময় একটু রাখতে হয় ওভাবে। কারণ আমি যাদের কাছ থেকে আমি শিখেছি এই বিশেষ করে সংবাদ উপস্থাপনা, ডালিম ভাই, সামিয়া আপা, তারা সবসময় বলতেন যে একজন নিউজ প্রেজেন্টার সে 24 ঘন্টা নিউজ প্রেজেন্টার। আচ্ছা। কারণ তার মধ্যে ওই ক্যারেক্টারটা না থাকলে, আপনি যদি আপনার মধ্যে ওই প্রেজেন্টারের ক্যারেক্টারটা না আনতে পারেন, ওটা স্ক্রিনে ফুটিয়ে তোলা কঠিন। আমরা আসলে যেমন অভিনয় শিল্পীরা কোনো নাটকে ভিক্ষুকের অভিনয় করলেন, ওনাকে দেখে মনে হয় উনি সারা জীবন বোধহয় ভিক্ষাই করেন। আবার দেখবেন যে কোনো জায়গায় খুব একদম প্রেমিক পুরুষ, মনে হয় যে উনি বোধহয় সবসময় প্রেমই করে বেড়ান। এই ক্যারেক্টারটা ওনারা খুব ভালো চেঞ্জ করতে পারেন। কিন্তু আমাদের কাজ তো আসলে একটা ফ্রেমের মধ্যেই আমরা একটা ক্যারেক্টারেই রাখার চেষ্টা করি প্রেজেন্টাররা, যে কারণে ওই ক্যারেক্টারটা ধারণ করতে করতে না, মানে এটা আমার ফিল, আসলে আমার কাছে মনে হয় যে আমি আসলে সবসময় একটু প্রেজেন্টেশনই করি। আমি যেখানে যাই, একটু আপনি বললেন যে একটু অন্যরকমভাবে বিষয়গুলি, কারণ আমরা বিভিন্ন চ্যানেলে যখনই আপনাকে দেখেছি ভিন্ন ভিন্ন লুকে দেখেছি। হ্যাঁ, ওই লুকটা আসলে একটু আমি কি ধরনের শো করছি, কি ধরনের নিউজগুলি নিয়ে আসছি, সেটার উপরে নির্ভর করে আমি একটু চেঞ্জ করি। আমার খুব বেশি চেঞ্জ আসলে মনে হয় না হয়েছে। এবার একটু শুরুর প্রসঙ্গে চলে যাব, যে অনেক পেশা আছে, কিন্তু একজন উপস্থাপক, মানে আপনি উপস্থাপনা করবেন বা আপনি উপস্থাপক হবেন, এই পেশাটাই কেন বেছে নিয়েছেন? এটা আমি আসলে আমার নিজের ইচ্ছায় বেছে নিইনি। আমার ইচ্ছা ছিল জীবনে আমি অভিনয় করব, বাহ, আমি নায়ক হব। আমি লোকনাট্য দলে আমি মঞ্চে নাটক করতাম, যদিও কোনো দিনই আমার মঞ্চে ওঠা হয়নি। আমি সারা জীবনই সাবস্টিটিউট ছিলাম। মানে যারা সাবস্টিটিউট থাকে আপনি হয়তো জানবেন, যারা নাটকের মঞ্চে কাজ করেন, সাবস্টিটিউট একটা ক্যারেক্টার করে রাখা হয়। কারণ কোনো কারণে যদি উনি ফেল করেন, ব্যস্ততার জন্যে হোক বা অ্যাক্সিডেন্টাল কোনো কাজের জন্য, কোনো কারণে হোক, অসুস্থতার জন্য হোক, কিন্তু শো তো যেতে হবে অবশ্যই। তখন ওই সাবস্টিটিউটটাকে ওখানে বসানো হয়। তো আমার যিনি নায়কের ক্যারেক্টারটা করতেন, উনি কোনোদিনই এরকম বিপদে পড়েননি, যে কারণে আমার আর ওঠা হয়নি মঞ্চে। এর মধ্যে RTV-তে, তার আগে বলি আমি টেলিভিশনে এরকম উপস্থাপনা করতাম, আপনার মতো এরকম একটি শো করতাম আমি। শুভেচ্ছা নিন নামে একটা অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে হতো। সেই অনুষ্ঠানটা আমি যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় আমি এটা করতাম। সেখান থেকে অডিশন দিলাম RTV-তে, হয়ে গেল। তারপরে জিনিসটা ভালো লেগে গেল যে মানুষকে প্রশ্ন করা যায়, মানুষের হয়ে কথা বলা যায়। এটা তো আসলে অনেক বড় ব্লেসিংস, যে কারণে আসলে এই পেশাটার প্রেমে পড়ে গেছে। এবার যদি আমি আরেকটু পেছনের দিকে যাই, যে স্টুডেন্টের কথা যখন বলেন, যখন আপনি স্টুডেন্ট ছিলেন তখন থেকে হচ্ছে আপনি উপস্থাপনা শুরু করেছেন, তো আপনার পড়াশোনাটা আসলে কোন সাবজেক্টের উপর? আমি স্ট্যাটিস্টিক্সে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাই?
খুবই কঠিন সাবজেক্ট, হ্যাঁ, পরিসংখ্যান, হ্যাঁ, মানে খুবই পড়াশোনা করতে হয় এর জন্য। হ্যাঁ, খুবই অঙ্ক করতে হয়। তারপরে হচ্ছে উপস্থাপক, মানে সবকিছু কিভাবে ম্যানেজ করতে তখন? না, তখন আমাদের বন্ধুরা সবাই আসলে টিউশনি করাটাই ট্রেন্ড ছিল তখন। আমরা খরচ হলে থাকতাম, আমি শহীদুল্লাহ হলে থাকতাম। খরচ চালানোর জন্য সবাই টিউশনি করতো, প্রায় 80-90%। এটা একটা ট্রেন্ড বাংলাদেশে। হ্যাঁ, মানে টিউশনি করতো। টিউশনি করলে সুবিধা ছিল যে আমরা যেগুলো টিউশনি করতাম, যেগুলো পড়াতাম, সেগুলো চাকরির পরীক্ষাগুলোতে ওগুলো আসতো। যেমন 8, 9, 10 ইন্টারমিডিয়েট, এই সাবজেক্টগুলো পড়াতে হতো, তো হাফ প্রিপারেশন হয়ে যেত, ওইগুলো হাফ প্রিপারেশন হয়ে যেত, যে কারণে এটা আসলে খুব দরকারিও ছিল। তো আমার বন্ধুরা ওরকম করতো, আর আমি না, ওই সময় টিউশনি পাওয়াটা খুব কঠিন ছিল। আমি ওইভাবে টিউশনি খুব বেশি পাইনি, আমি 1-2 টিউশনি করেছি। আর তখন খরচ চালানোর জন্য আমি বাংলাদেশ টেলিভিশনে এই কাজগুলি করতাম। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন আপনি উপস্থাপনা শুরু করেছেন তখন কিন্তু এই পেশাটা আরও জটিল ছিল। এখন যেমন অনেকে হয়তো ফ্রিল্যান্সিং করতে পারছে বা নানানভাবে অর্থ উপার্জন করতে পারছে, যেটা আমরা পকেট মানি বলি, সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে, তখন কিন্তু সেই সুযোগটা ছিল না। না, তা ছিল না। সেই সময়ে টেলিভিশন ছিল বিটিভি, কাজ করার সুযোগ, RTV, NTV, 21 টেলিভিশন তখন বন্ধ ছিল বোধহয়, যখন, হ্যাঁ, মাঝে তো 21 টেলিভিশন বন্ধ ছিল। এই তো চ্যানেল আই, ATN বাংলা, এতগুলো কাজ করলেন, সবসময় আপনাকে লাইভে প্রোগ্রাম, মানে লাইভ প্রোগ্রামগুলো যেগুলো আছে সেগুলোতে বেশি দেখা যায়, কখনো ভীতি কাজ করেনি? বা আমি যদি একটু শুরুর দিকে আবারও জানতে চাই, শুরুর প্রসঙ্গটা কেন মানে নিয়ে আসছি, বিকজ আমার দর্শকের অনেক আগ্রহ। নিশ্চয়ই আপনি সবসময়, তারা আপনাকে এভাবে পায় না, ঈদের সকালে আমরা যেভাবে আপনাকে পাচ্ছি, তো সেই জায়গা থেকে দর্শকের জানার আগ্রহের মধ্য দিয়েই বলছি, যেহেতু অনেক কমেন্ট আমরা দেখতে পাই, তো এটা কিভাবে আসা? না, ভীতি কাজ করে না। কারণ কি, আমি তো মানুষের হয়ে প্রশ্ন করি। আমার শক্তির জায়গা হচ্ছে মানুষ। আমি যদি বুঝে থাকি ঠিকঠাক, মানে আপনি যেটা মিন করছেন যে আমি আসলে বিশেষ করে পলিটিক্যাল মানুষদেরকে আমি প্রশ্ন করি, আমি মন্ত্রীদেরকেও প্রশ্ন করেছি। গণমানুষের প্রশ্নটা আপনি, গণমানুষের প্রশ্ন আমি, আমার ভয় কেন? আমার ভয় কেন? আমার হয়ে তো মানুষ কথা বলবে। 1, 2 নম্বর হচ্ছে যে আসলে সাংবাদিকতাটা না সাহসের। আর আমার তো কোনো অন্যায় নেই, আমার কোনো দুর্নীতি নেই, আমার ভয় কিসের? বরং আমি যাদেরকে প্রশ্ন করি, ভয় তাদের, আমার তো ভয় নেই। তো এই ক্যারেক্টারটা নিয়ে ঢুকি, তো যে কারণে ভয় কাজ করে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমি এমন কোনো প্রশ্ন করি না যে আমার অতিথি খুব, কি বলবো, মানে অতিথি আহত হন। আমি প্রশ্নগুলো ওইভাবেই একটু ডিরেক্ট করার চেষ্টা করি যে হ্যাঁ, আপনি এটা করেছেন কি করেননি। আচ্ছা, যদি উনি, আমার কাছে প্রমাণ থাকে যে উনি করেছেন, আমি সেই প্রমাণটা বলি যে আমি এরকম, আমি কিন্তু দেখছি, তথ্য প্রমাণের ভিত্তিতেই কথা বলছি। বাহ, কথা বলে বেশ ভালো লাগলো ভাইয়া। তবে এখন সময় হচ্ছে একটু ছোট্ট বিরতির। দর্শক, কেমন লাগছে আজকের আড্ডা? নিঃসন্দেহে অনেক অনেক ভালো লাগছে ঈদের সকালের এই আয়োজন। তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে অতিথি আছেন উপস্থাপক মাহবুব হাসান। আরও একবার স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। যে কথাটা আমি বিরতির আগে বলছিলাম, যে গল্পটা আমরা করছিলাম, সেটা হচ্ছে যে উপস্থাপনার বিষয়টা নিয়ে কথা বলছিলাম। তো কখনো কি এমন হয়েছে যে খুব বিব্রতকর একটা অবস্থায় পড়ে গেছেন আপনি অতিথিদের নিয়ে? হ্যাঁ, বিব্রতকর অবস্থায় তো পড়েছি। এটা সবাই পড়েন, কারণ একটা লাইভ শোর মধ্যে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। কখনো যান্ত্রিক ঘটনা ঘটে, কখনো অযান্ত্রিক ঘটনা ঘটে, কখনো এমন হয় যে আজকে আপনার মুড ভালো নেই, ভুলে গেছেন সব কিছু, মাথা কাজ করছে না, হঠাৎ করে ফাঁকা। এই জিনিস যেমন সাধারণ মানুষের হয়, আমাদেরও হয়। মানে ওই সময়টা হলেই আপনি বিব্রত বা বিপদে পড়বেন। হ্যাঁ, আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে, আমার একজন অতিথি, আমি নাম বলছি না, একজন পলিটিক্যাল পার্সন, আমি ওনার সঙ্গে একটা শো করছিলাম, প্রায় আমার
20-22 মিনিটের একটা শোর প্ল্যান করা। একজনই অতিথি, উনিই থাকবেন শুধু। আমার প্রস্তুতি ছিল ওরকম যে এই সময়ের মধ্যে আমি ওনাকে 6-7টা প্রশ্ন করব, উনি কী ধরনের উত্তর দিতে পারেন, সেই উত্তরের এগেনস্টে আমার প্রশ্ন কি হতে পারে, এরকম অনেকগুলো অপশন রেডি করে মানে প্রিপারেশনটা নিয়ে যাই, ওরকম গেছি। তো উনি প্রথম প্রশ্নটা শুনেই উনি আমাকে বললেন যে আপনার আচরণ আমার ভালো লাগেনি, আপনার প্রশ্নের মধ্যে এক ধরনের পক্ষপাত আছে, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। আচ্ছা, আমি ঠিক সেই সময় আসলে আমি প্রমাদ গুনলাম যে এই 15 মিনিট, সামনের 15 মিনিট আমি কি করে পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করব। তখন আমি তাকে, যেহেতু উনি আমাকে উত্তর দেবেন না, আমাকেও তো তখন আসলে ওনাকে কনভিন্স করতে গেলে উনি আরো উত্তেজিত হয়ে যাবেন। মানে আমরা প্রেজেন্টাররা এরকম বলি যে সবসময়, আপনিও তো এটা দর্শকরা হয়তো জানে না, আমরা সবসময় একটা উইন উইন সিচুয়েশনে থাকি, যে আমার গেস্টও যাতে উইন করেন, আমিও যাতে উইন করি, কারণ আমার অতিথি তাকে আমি কেন বিব্রত করতে যাব। অনেক কিছু ব্যাপার থাকে যে পরবর্তীতে এটা নিয়ে যেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয়। এক্স্যাক্টলি। তো যখন উনি কথা বললেন যে আমার প্রশ্নের আর কোনো উত্তর দেবেন না, তখন আমি তাকে খুব সম্মানের সঙ্গে বললাম যে আপনি যেহেতু আমার অতিথি, আজকে আমি আপনাকে ডেকেছি আমার অনুষ্ঠানে, সুতরাং আপনার পূর্ণ অধিকার আছে আমার প্রশ্নের উত্তর না দেবার। আপনি নাই দিতে পারেন, সে অধিকার আপনার আছে এবং আমি ওটাকে সম্মান করি। আপনি দিয়েন না উত্তর, কিন্তু সাংবাদিক হিসেবে, এই শোয়ের হোস্ট হিসেবে আমারও অধিকার আছে আপনাকে প্রশ্ন করার। আপনি আমার অধিকারটা প্লিজ খর্ব না করে আমাকে করতে দেন। আমি আপনাকে প্রশ্ন করে যাই, আপনি পছন্দ হলে উত্তর দিয়েন, পছন্দ না হলে দিয়েন না। আচ্ছা। এবং পরের প্রশ্ন করলাম, উনি উত্তর দেননি, যথারীতি বললেন যে আমি তো আগেই বলেছি আপনাকে কোনো উত্তর দেব না। পরেরটা একই, চুপ করে থাকেন, উত্তর দেবেন না, অন্যদিকে এরকম থাকেন। এরকম আমার মনে হয় আমি প্রায় 10-15টার বেশি হবে প্রশ্ন করেছিলাম। উনি কোনো প্রশ্নের উত্তর দিলেন না, পরে আমি তাকে থ্যাংক ইউ দিয়ে বিদায় দিতে হলো আর কি। আমার তো আর কিছু করার নেই। আমি এরপরে সবাই দৌড়ে আসলাম, যেটা কী হলো, কী করবো আসলে, মানে আমার অসহায়ত্ব দেখে। কারণ আপনি তো জানেন যে একটা টেলিভিশনের কিসের পরে কি যাবে, এবং প্রত্যেকটা সময় মানে সেকেন্ড ধরে ধরে এটা রেডি করা থাকে। তো এর মাঝে যদি কোনো একটা কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, তখন পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায়। পুরো ওই যেমন আপনি যদি 10টায় আপনাকে কোনো কিছু শুরু করতে হয়, নিশ্চয়ই 9:59 আপনারটা শেষ করতে হবে আগেরটা। ওইখানে যদি আপনার 2 মিনিট বেড়ে যায়, তখন আপনি তো 10টায় শুরু করতে পারবেন না। বা কমে যায়, তখন কি করবেন? আপনি কি আগে শুরু করবেন 10টার নিউজ? সেটা তো না। যে কারণে এটাই মনে পড়লো আর কি। এটা তো ছিল বিব্রতকর একটা পরিস্থিতি। এবার যদি বলি সবচাইতে ইন্টারেস্টিং কোনো ঘটনার নিশ্চয়ই আপনার মনে আছে, যেটা আসলে আপনার ভালো লেগেছে? আমার সবই ভালো লাগে। প্রতিদিন আমি যখন মানুষের সঙ্গে কথা বলি, আমি প্রায় সেদিন হিসাব করছিলাম, আমি 3,500 মানুষের ইন্টারভিউ করেছি। আমি তো মাঝ ক্যারিয়ার থেকে, আমি 2011-12 সাল থেকে আমি আসলে এই ইন্টারভিউ ভিত্তিক শোগুলো করি। সেখান থেকে আমি প্রায় 3,500-4,000 মানুষ এরকমই বোধহয় আমি ইন্টারভিউ করেছি। তাদের সবার সাথে কথা বলতে আমার ভালো লাগে, মানে আমার আসলে কথা বলতে ভালো লাগে। কত কিছু যে জানা যায়, কত কিছু শেখা যায়। একটা মানে প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে যেহেতু আমি শো করি, এটা একটা ধৈর্য পরীক্ষা হয়ে যায়। হ্যাঁ, এবং শেখার তো একটা দারুণ আনন্দ আছে না। এবং প্রতিদিন আমি যখন পড়ি, 2 ঘন্টা ওটার উপর স্টাডি করি, তখন এটা আমার আসলেই ভালো লাগে। এবং বিশেষ করে ধরেন আইন আদালত থেকে শুরু করে আমার, এমনকি আমার মনে পড়ছে আমি অনন্ত জলিলের একটা শো করেছিলাম, অনন্ত জলিলের সঙ্গে। খুবই কড়া শো হয়েছিল আর কি, মানে খুবই উত্তপ্ত একটা কথাবার্তা হয়েছিল ওনার সঙ্গে আমার, বিশেষ করে নারীদের সম্মান বিষয়ে।
এই বিষয়টাতে আসলে আমরা খুবই মানে বিশেষ করে আমি নারীর অধিকার নারীর সম্মানের বিষয়ে আমি খুবই শক্ত। আচ্ছা। কারণ সেটার বিষয়ে ওনার একটা মন্তব্যের ভিত্তিতে আমি এই শোটা করেছিলাম। সেই শোটা করার সময়ও আমার ভালো লেগেছিল যে শেষে উনি স্বীকার করেছেন যে হ্যাঁ ঠিক আমার আসলে এই বিষয়টা দেখা দরকার ছিল। আমিও কিন্তু মানে পরে আমি তাকে কনভিন্স করতে পেরেছিলাম, আমি এটা বোঝাতে চেয়েছি। এটা করার পর আমার ভালো লেগেছে, পরে আমি ওনার সঙ্গে কথা বলেছি আরও। আচ্ছা, এত প্রোগ্রাম করলেন, কোন প্রোগ্রামটা আসলে আপনার মনে হয়েছে যে না এই প্রোগ্রামটা করে আমি সার্থক? মানে থাকে না প্রত্যেকটা অনুষ্ঠানেই আপনি সেম হয়তো এফোর্ট দিচ্ছেন, কিন্তু কিছু কিছু প্রোগ্রাম থাকে যে না এটা আমার লাইফের অ্যাচিভমেন্ট হিসেবে আমি দেখছি আমার জায়গা থেকে। না, আমি রিচার্ড মার্কসের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, একটা শো করেছিলাম। এটা আসলে কল্পনার মতো, এটা বিরাট ব্যাপার। যদিও খুব মানে ওনার মতো শিল্পীর, রিচার্ড মার্কস বাংলাদেশে একটা শো করেছিলেন, তার আগে আমার অনুষ্ঠানে উনি অল্প সময়ের জন্য এসেছিলেন, যুক্ত হয়েছিলেন। এটা আসলে কল্পনার মতো। বাহ, চমৎকার। এবার আবার একটু ঈদ প্রসঙ্গে আসবো আমরা, যে কোরবানি ঈদটা কেমনভাবে সেলিব্রেট করা হয়? কোরবানি ঈদটা সকালে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে সব প্রসেস করতে হয়, কসাইদের সঙ্গে কাজ করতে হয়, তারপরে করতে হয়। হ্যাঁ, কাজ করতে হয়। আমার কাজ কে করে দিবে? আচ্ছা, তাই না? তারপরে এগুলো রিলেটিভসদের মধ্যে ডিস্ট্রিবিউট করা, রান্নার জন্য বাসায় ম্যানেজ করা, এগুলো করে টোরে একটু খাওয়া দাওয়া করে আবার অফিসের উদ্দেশ্যে চলে। আচ্ছা, এই পরিবারের প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, পরিবারে কে কে আছে? আমার একটা ছেলে, ও ক্লাস 10-এ পড়ে, আমার ওয়াইফ, আমরা তিনজনের পরিবার। ঢাকায় আমার বাবা মা থাকেন বাড়িতে, রাজবাড়িতে থাকেন ওনারা। এই আমার পরিবার। আচ্ছা, যেহেতু আপনার রাজবাড়ি, তো মানে বেড়ে ওঠা কি ওখানে? হ্যাঁ, আমি এসএসসি পাশ করেছি পাংশা জর্জ হাই স্কুল থেকে, রাজবাড়ির একটা থানা পাংশা, সেই থানায় লেখাপড়া করেছি। পরে আমি ঢাকায় চলে এসেছি। আচ্ছা, সেখানে যেহেতু অনেকটা সময় আপনার কেটেছে, তো ওই ঈদ এবং এখনকার ঈদ ডিফারেন্সটা কি? ডিফারেন্স, তখন তো আসলে ছোট ছিলাম, তখন কোনো দায়িত্ব ছিল না, কাজ ছিল না। ঈদের সকালবেলায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাড়িতে এসে কটা খেয়ে আবার বন্ধুদের সঙ্গে আড্ডা, সারাদিন আড্ডা দিয়ে আবার বাসায় একটু এসে খেয়ে আবার আড্ডা দিতে বেরোনো। কোনো দায়িত্ব নাই, কোনো পেইনলেস লাইফ। পেইনলেস, হ্যাঁ। যে এখন যেমন ধরেন আত্মীয়দের বাড়িতে পাঠানো, করা, এগুলো তো একটা কাজ না। তখন ওই দায়িত্ব, না আম্মা আমি এটা পারবো না, এটা কাউকে দিয়ে করাও, আমি চলে গেলাম। এখন তো আর সেটা সুযোগ নেই। তখনকার ঈদই মজার ছিল। আরো গল্প করব, তবে এখন সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতির। জি দর্শক, সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন ঈদের সকালে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের অতিথি আছেন উপস্থাপক মাহবুব হাসান। আরও একবার স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। আমরা বিরতির আগে কথা বলছিলাম ছোটবেলা নিয়ে। ছোটবেলা থেকে যখন একটু বড় হলেন, কলেজ লাইফ, সেই সময়কার কথা যদি একটু শুনি, তখনকার ঈদটা আসলে কেমন সেলিব্রেট হতো, বা ইউনিভার্সিটি লাইফের ঈদটা আসলে কেমন কাটতো? ওই ছোটবেলার মতোই, কারণ আমি যখন কলেজে পড়ি তখন আমি ঢাকায়। আচ্ছা, আমি কলেজ বিসিআইসি সায়েন্স কলেজে পড়েছি আমি। এরপরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার মধ্যেই ঈদটা শেষ হতো। আমরা বাড়িতে যেতাম, আমি যখন ঢাকা থেকে একসঙ্গে আমরা দেখা যাচ্ছে যে 15-20 জন, কেউ নর্ডেম কলেজ, কেউ ঢাকা কলেজ, কেউ যত বন্ধুরা আছে সব আমরা একসঙ্গে, ডেট ঠিক করা থাকতো, অমুক দিন যাব, ঈদের 2 দিন আগে 3 দিন আগে, হ্যাঁ ছুটি হতো, তখন আমরা সবাই মিলে যেতাম এবং সবসময় ওভাবেই থাকতাম। ইউনিভার্সিটিতে থাকার সময়ও সেরকম। ইউনিভার্সিটিতেও কলেজের বন্ধুরা তো বা স্কুলের বন্ধুরা সব তারা তো থাকেই, তাদের সঙ্গে এই ইউনিভার্সিটিতে যারা থাকতাম আমরা একসঙ্গে যাওয়া, একসঙ্গে খাওয়া, এভাবেই মানে হাসতে খেলতে ঈদটা চলে যেত। এখন মিস করেন মানে এই সময় এসে? আমি আসলে
ইউনিভার্সিটি লাইফটা মিস করি। আমাকে যদি এখন আবার কোথাও চলে যেতে বলা হয়, আমি ইউনিভার্সিটিতে চলে যাব। আচ্ছা, আপনি শুরুতেই বলেছিলেন যে আপনি ইউনিভার্সিটিতে হচ্ছে শহীদুল্লাহ হলে ছিলেন, তো হলের জীবন তো অনেক কষ্টের, তখনকার সময় আসলে হলের কেমন জীবন কাটতো? কষ্টের না, এটা আপনার ভুল ধারণা। হলের জীবন হচ্ছে সবচেয়ে মানে মজার, এটা বেহেশতের মতো। তাই? হ্যাঁ, অনেকে বলে এটা পেইনফুল। না, পেইনফুল না। ধরেন কি জন্য পেইন, হ্যাঁ, খাবার, আমাদের খাবারের কোনো ঠিক আছে, যা পাচ্ছি তাই খাচ্ছি। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন কলেজ থেকে, কলেজের লাইফটাও একটা বাধা ধরার মধ্যে থাকে গার্জিয়ানদের। এই এটা করা যাবে না, সন্ধ্যার মধ্যে বাসায় ঢুকতে হবে, এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। ইউনিভার্সিটিতে ঢুকে গেলাম, হলে থাকলাম, আমার কোনো গার্জিয়ান নাই। আমার যেখানে যেতে ইচ্ছে করছে, আমার যা করতে ইচ্ছে করছে। প্রথম এক মাস তো মনে হতো যে আমি যদি ঘুমাই সেই সময়টা আমার লস, ওর চেয়ে আমি এই সময়টা ঘুরে বেড়াবো। রাতের বেলা আমি এই কার্জন হল দিয়ে আমরা দল বেঁধে বন্ধু বান্ধব মিলে গান গেয়ে বেড়াতাম রাত্রে 2টা 3টা। তারপরে দেখা যেত যে হ্যাঁ, এর মধ্যে সকালবেলা ক্লাস আছে, সমস্যা কি, 2 ঘন্টা 3 ঘন্টা হয়েছে। হ্যাঁ, ক্লাস ফাঁকি দেয়া না। আমাদের স্ট্যাটিস্টিক্সের কয়েকজন স্যার ছিলেন খুবই স্ট্রিক্ট, যেমন জাফর স্যারের কথা বলতে পারি। উনি ক্লাস না করলে উনি খুবই নাম্বার কেটে দিতেন, খুব বকাঝকা করতেন। তো সকাল 8টায় ক্লাস, আর ক্লাসে আমাদের টেস্ট থাকতো, সুতরাং ওই টেস্টগুলো দিতে যেতে হতো। তার চেয়েও বড় কথা, ওটাও তো একটা আড্ডার জায়গা। কারণ ক্লাস করব, ফাঁকে আড্ডা, ক্লাস স্যার পড়াচ্ছে, আমরা পেছনে আড্ডা দিচ্ছি, এটা সেটা করছি। সুতরাং ওই হাসতে খেলতে মজা করতে করতেই চলে যেত আমাদের দিন। আরেকটা লাস্ট প্রশ্ন, যেটা না করলেই না, সময় একেবারে ঘনিয়ে আসছে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে। এতগুলো অনুষ্ঠান করলেন, নিশ্চয়ই অনেকটা সময় দেশে কেটেছে, অনেকটা সময় হয়তো গ্রামের বাড়িতে বা দেশের বাইরে কেটেছে। কোন ঈদটা আপনার মনে হয়েছে যে না, এবার ভালো হয়নি, কাজের প্রেশারটা অনেক বেশি ছিল? কখনো কি এমন মনে হয়েছে কিনা? না, এরকম মনে হয়নি। ঈদের দিনটা আর 5টা 10টা দিনের মতোই। কাজের প্রেশার, ঈদে যখন আমরা অফিসে যাই, ধরেন, কারণ ঈদের সময় একটু বেশি প্রেশার থাকে, আবার মনে হয়। হ্যাঁ, প্রেশার থাকে, কিন্তু ধরেন যে আপনি নিজেও তো যখন অফিসে আসেন, অফিসটাও তো পরিবারের মতো, এখানে সবাইকে চিনি জানি। এবং ঈদের দিনে কি হয়, দেখা যায় যে ওই বাড়িতে যেরকম আমরা সময়টা কাটাই জমজমাট, এরকম অফিসেও জমজমাট কাটাই। অফিসেও গিয়ে এই ছোট ভাই বড় ভাইদের কাছ থেকে সালামি নিচ্ছে, এ যায় আমরা ছবি তুলছে, পোস্ট করছে, নানান ধরনের, ওখানেও আমরা মজা করি। আচ্ছা, এবার জানতেই চাই যে কত গিফট পেয়েছেন ঈদে? মানে দিতে হচ্ছে, এখন তো দিতে হয় নিঃসন্দেহে, তবে পাওয়ার চেয়ে কি দিতে হয় এমন কিছু? না, পাওয়া দেয়া দুটোই আছে। ঈদে গিফট, হ্যাঁ, কিছু গিফট আমার শাশুড়ি দেয়, আমার আব্বা আম্মা দেয়, আমার ওয়াইফ দেয়, সে আলাদা করে দেয়। এই গিফটগুলো তো পাই। বাহ, চমৎকার। গল্প করতে করতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। সবাইকে ঈদ মোবারক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেভাবে আপনাদের কথা তুলে ধরি, ঠিক সেরকম আমাদেরও সাপোর্ট প্রয়োজন হয় নানান সময়। বিশেষ করে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রচুর প্রশ্ন নেই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনেক আইডিয়া নেই। সেই আইডিয়াগুলো, আর একটা মানুষের না, মানে আমার কাছে যেটা মনে হয় যে তার প্রত্যেকটা জায়গার থেকেই, যার যার জায়গা থেকে আসলে কিছু বলা উচিত। মনে যা আসছে বলে ফেলেন। আমিও ওরকমভাবে প্রশ্ন করি, এবং আমি মনে করি যে মানুষের আসলে এরকমই, যার যেখানে প্রয়োজন প্রশ্ন করা উচিত। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিঃসন্দেহে অনেক অনেক ভালো লেগেছে, আমারও ভালো লাগে বরাবরই আপনাদের এবং আমাদের সকলের পছন্দের অতিথিদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে। তবে আজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ান্স এগেইন ঈদ মোবারক।